শুরু করছি কার্বন কম্পাউন্ডস ইন নেচার অ্যান্ড ইন লিভিং কিংডম। লিভিং কিংডম নামটা আমি দিলাম। লিভিং কিংডমের মধ্যে প্ল্যান্ট কিংডমও পড়ে, অ্যানিম্যাল কিংডমও পড়ে। কার্বন কি এটা তোমাদের জানা আছে নিশ্চয়ই। কার্বন অ্যাটম কিরকম দেখতে, তার মধ্যে কটা প্রোটন আছে, কটা ইলেকট্রন আছে, এই জিনিসগুলো হয়তো তোমরা জানো। কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে, 6টা নিউট্রনও আছে। কার্বনের মাস নাম্বার মোটামুটি সাধারণ কার্বনের হচ্ছে 12, তাহলে ইলেকট্রনও 6টাই থাকবে এবং এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, 6টা প্রোটন আছে বলে। এবং ওই কে শেল এবং এল শেল, এই যে ইলেকট্রনগুলো থাকার যে জায়গা নিউক্লিয়াসের চারপাশে, কার্বনের বেলায় কে শেলে 2টো ইলেকট্রন এবং এল শেলে 4টি ইলেকট্রন থাকে। তো এই 4টি ইলেকট্রন থাকার কারণে তাহলে ফাঁকা বা ভেকেন্ট স্পেস এল শেলে কটা আছে না, তোমরা সকলেই জানো যে এল শেলে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে এবং 8টা ইলেকট্রন থাকলে ওই অ্যাটমটা স্টেবল হয়, কেমিক্যালি স্টেবল হয়, সে কারোর সঙ্গে রিয়াক্ট করতে চায় না। তাহলে কার্বনের যদি স্টেবিলিটি পেতে হয় কার্বন অ্যাটমকে, তাহলে তাকে আরও 4টে ইলেকট্রন কারোর থেকে নিতে হবে, অথবা নিজের ওই এল শেলের 4টে ইলেকট্রন কাউকে দিয়ে দিতে হবে। দুটোরই সমান পসিবিলিটি আছে বা প্রবাবিলিটি আছে, যাই বলো না কেন। তা এইভাবে কার্বন কিন্তু ইলেকট্রন দিতে বা নিতে পারার কথা। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলি, কোনো একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বার করা বা একটা ইলেকট্রন ঢোকানো বেশ কঠিন কাজ। সেখানে চারখানা ইলেকট্রন হয় ঢোকাতে হবে, নাহলে বার করতে হবে, সেটা আরো অনেক বেশি কঠিন কাজ। তাহলে সেই হিসেব মতো কার্বন এই রকম 4টি ইলেকট্রন দেওয়া বা নেওয়া সাধারণভাবে করে না। কি করে না, সে একটা বিশেষ ধরনের কম্পাউন্ড তৈরি করে যেটাকে বলা হয় কোভ্যালেন্ট কম্পাউন্ড। সেটা নিয়ে তোমাদের এর আগে আলোচনাও হয়েছে, খুব সামান্য পরিমাণে আলোচনা হয়েছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। সেই কোভ্যালেন্ট কম্পাউন্ডে সে অন্য অ্যাটমের সঙ্গে ইলেকট্রন শেয়ার করে। একটা সহজ উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, CO2, খুব পরিচিত কম্পাউন্ড তোমাদের। তার মধ্যে 2টো অক্সিজেন আছে আর একটি কার্বন আছে ওই মলিকিউলের মধ্যে। এইবার কার্বনের আউটারমোস্ট শেল হচ্ছে এল শেল, তার মধ্যে একটি কেবলমাত্র মানে এল শেলের মধ্যে 4টি ইলেকট্রন থাকে, প্রথম শেলে 2টো এবং পরের শেলে 4টি। আর অক্সিজেনের বেলায় অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, অক্সিজেনের কে শেলে 2টি, এল শেলে 6টি, মোট 8টি ইলেকট্রন থাকে। তো এবার এরা কি করে কম্পাউন্ড তৈরি করে না, অক্সিজেন করে কি, কার্বনের এল শেলের 2টো ইলেকট্রনকে নিজের ইলেকট্রন রূপে ব্যবহার করবার পারমিশন কার্বন অক্সিজেনকে দেয়। অর্থাৎ কার্বনের তো এল শেলে 4টি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন অক্সিজেন অ্যাটমকে ব্যবহার করবার জন্য, মানে ধার হিসেবে ভাড়া দেওয়ার মতো করে দেয়, অর্থাৎ শেয়ার করে। তাহলে হিসেব মতো তাহলে অক্সিজেনেরও কি করা উচিত, অক্সিজেনেরও তাহলে 2টো ইলেকট্রন তাহলে কার্বনকে ভাড়ার দাম হিসেবে শেয়ার করা উচিত। তাহলে অক্সিজেনের কাছে কি হলো না, অক্সিজেনের কাছে 2টো ইলেকট্রন কম ছিল, এল শেলে 6টা ইলেকট্রন ছিল, তাহলে এল শেলে অক্সিজেনের 8টা ইলেকট্রন হয়ে গেল। দেখো, তাহলে অক্সিজেন দেখলো বাহ, আমার 8টা ইলেকট্রন 2টো ভাড়া করে নিয়ে এলাম, 2টো ইলেকট্রন ভাড়া করে আসাতে আমার এল শেলে 8টা ইলেকট্রন হয়ে গেল, তাহলে আমি এখন খুব সুখী মানুষ। আর নিজের 2টো ইলেকট্রন যে ব্যবহার করতে দিল,
ব্যবহার করতে দিল মানে এটা ভেবে নিও না যেন একবারে দিয়ে দিল। ব্যবহার করতে দিল মানে তুমিও ব্যবহার করবে, আমিও ব্যবহার করব, এই আর কি। তার মানে হাইড্রোজেন বলছি ভুল করে, কার্বনের কাছে এল শেলে 4টে ইলেকট্রন ছিল, তার মধ্যে দুটো অক্সিজেনকে ব্যবহার করতে দিয়েছে, সেটা ধরেই বলছি 4টে ইলেকট্রন ছিল। এবার অক্সিজেনও তাহলে কৃতজ্ঞতাবশত নিজের দুটো ইলেকট্রন কার্বনকে ব্যবহার করতে দেবে। তাহলে কার্বনের কটা ইলেকট্রন হলো এখন এল শেলে হিসেব মতো, মানে এফেক্টিভলি ছিল 4টে, অক্সিজেনের থেকে আরো দুটো পেল, তাহলে হলো 6টা, তাহলে 8টা দরকার। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, দেখো কার্বন ডাইঅক্সাইডের ফর্মুলার মধ্যে CO2 আছে, মানে অর্থাৎ দুটো অক্সিজেন অ্যাটম কার্বন অ্যাটমের সঙ্গে জুড়ে থাকে। তাহলে একটা অক্সিজেন অ্যাটম যদি দুটি ইলেকট্রন শেয়ার করে, তাহলে দুটি অক্সিজেন অ্যাটম আরো দুটি ইলেকট্রন শেয়ার করবে, অর্থাৎ কার্বনের এল শেলে যে 4টে ইলেকট্রনের যে ঘাটতি ছিল, ডেফিসিয়েন্সি ছিল, সেটা তাহলে পূরণ হয়ে গেল। এবং এই শেয়ারিং এর মধ্যে দিয়ে যে বন্ড তৈরি হলো এটাকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। এই কোভ্যালেন্ট বন্ড দিয়ে কার্বন ডাইঅক্সাইড মলিকিউলটা তৈরি হলো। কার্বন মূলত যে কম্পাউন্ডগুলো তৈরি করে সেগুলো হচ্ছে সবগুলোই বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলো বলা উচিত নয়, কারণ কেমিস্ট্রিতে দেয়ার আর লট অফ এক্সেপশনস ইন অ্যান্ড অ্যারাউন্ড। তো তোমার বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু কোভ্যালেন্ট বন্ড দিয়ে কি তৈরি করে না, কম্পাউন্ড তৈরি করে। এবং এই কম্পাউন্ড প্রচুর ধরনের কম্পাউন্ড হয়, এত বেশি সংখ্যক কম্পাউন্ড হবার সম্ভাবনা আছে এই কার্বনের, যে তার জন্য একটা আলাদা কেমিস্ট্রি টপিক তৈরি করা হয়েছে, যেটাকে অর্গানিক কেমিস্ট্রি বলে, যেটা তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে আছে, অর্গানিক কেমিস্ট্রি। তো এবার সেগুলো আমরা এখানে ঢুকবো না বিশেষ। আমরা কি কি শিখবো না, এখানে দেখো কার্বন, প্রথম কথা হচ্ছে অ্যাটমটা নিয়ে যা যা শিখবো সেটা হচ্ছে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। ভ্যালেন্সি 4 কেন না, এল শেলে যেহেতু 4টে ইলেকট্রন আছে, তাহলে এল শেলে কটা ইলেকট্রন আছে, বা আউটারমোস্ট শেলে কটা ইলেকট্রন আছে, বা কটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে তার অক্টেট থেকে, সেটাই তো তার ভ্যালেন্সি। যেমন ধরো অক্সিজেনের বেলায় এল শেলে 6টা ইলেকট্রন আছে, তাহলে ভ্যালেন্সি অক্সিজেন হচ্ছে 2, কারণ ডেফিসিয়েন্সি দুটো। আবার সোডিয়ামের এল শেলে একটি ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের ভ্যালেন্সি 1, কারণ সোডিয়াম ওই ইলেকট্রনটা সবসময় ছেড়ে দেওয়ার চেষ্টা করে, তার পক্ষে 7টা ইলেকট্রন কারোর থেকে রিসিভ করা সম্ভব না। তা কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, টেট্রাভ্যালেন্ট। বা এর এই কার্বন এই অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এদের সঙ্গে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড ইত্যাদি এগুলো তৈরি করতে পারে। কার্বনের এই প্রপার্টিটা আছে, কার্বন নিজের সঙ্গেও সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড এগুলো তৈরি করতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইডে দেখো CO2, হ্যাঁ, তুমি মানে একটা বন্ড তৈরি করতে গেলে উই রিকোয়ার 2 ইলেকট্রনস, আমাদের এটা জেনে রেখে দাও। একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে গেলে আমাদের দুটো ইলেকট্রন দরকার পড়ে। তা অক্সিজেনের সঙ্গে যখন বন্ড তৈরি করছে কার্বন, তখন অক্সিজেন কি করছে, নিজের দুটো ইলেকট্রন শেয়ার করতে দিচ্ছে কার্বনকে, আবার কার্বনও নিজের দুটো ইলেকট্রন শেয়ার করতে দিচ্ছে। তাহলে এই বন্ড ফরমেশনে কটা ইলেকট্রন ভূমিকা পালন করছে, 4টে। তাহলে কটা বন্ড হবে, 2টো। অর্থাৎ কার্বন এবং অক্সিজেনের মধ্যে নাম্বার অফ বন্ডস ইজ 2, একটা মানে কার্বন এবং একটি অক্সিজেনের মধ্যে। তেমনি করে ওই কার্বন এবং আরও একটি অক্সিজেন অ্যাটম তো আছে, তার সঙ্গে যে বন্ড তৈরি করছে সেখানেও সে তাহলে ওই দুটোই বন্ড তৈরি হচ্ছে, তাহলে কার্বন অক্সিজেনের সঙ্গে ডাবল বন্ড তৈরি করতে পারছে। কার্বনকে আমরা কি অবস্থায় দেখি, অনেক রকম অবস্থায় দেখতে পাই। যে যে এলিমেন্টগুলোকে আমরা বিভিন্ন চেহারায় প্রকৃতিতে পাই,
তাদের এই যে বিশেষ প্রপার্টি এটাকে বলা হয় অ্যালোট্রপি। এবং এই যে বিভিন্ন রূপগুলো যে যে রূপে পাই সেগুলোকে বলা হয় অ্যালোট্রপ। তো অ্যালোট্রপ কার্বন যেরকম অ্যালোট্রপি দেখায় সেরকম অক্সিজেনও অ্যালোট্রপি দেখায়। যেমন অক্সিজেনের আর একটা অ্যালোট্রপ হচ্ছে ওজোন। সালফার অ্যালোট্রপি দেখায়, সালফারের মধ্যে মনোক্লিনিক সালফার, রম্বিক সালফার এরকম অ্যালোট্রপি দেখতে পাওয়া যায়। এর চেয়ে ডিটেল এক্ষুনি জানার দরকার নেই। ফসফরাস অ্যালোট্রপি দেখায়, রেড ফসফরাস, হোয়াইট ফসফরাস, বিভিন্ন ধরনের ফসফরাস হয়। তার মধ্যে আমরা এখন কার্বন পড়ছি, কার্বন নিয়ে আলোচনা করি। তোমরা একটা কাজ করো, আগে হোয়াট ইজ অ্যালোট্রপ বা অ্যালোট্রফি প্রপার্টিটা কি? ইট ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ অ্যান এলিমেন্ট ক্যান এক্সপ্রেস itself in different physical forms having chemical properties more or less same. Chemical properties more or less same, কিন্তু physical forms-টা বিভিন্ন রকম হয়। কোনো সময় ক্রিস্টালাইন, কোনো সময় অ্যামরফাস। এই ক্রিস্টালাইন, অ্যামরফাস এই শব্দগুলো তোমাদের কাছে নতুন। ক্রিস্টালাইন মানে কি? ক্রিস্টাল শব্দটা তোমরা কোথায় শুনেছ? না, তোমরা ক্রিস্টাল শব্দটা যেমন সুগার ক্রিস্টাল, সল্ট ক্রিস্টাল এগুলো শুনেছ। এছাড়াও মেয়েরা বিশেষ করে যে গয়না ব্যবহার করো, ক্রিস্টালের সেট, গয়নার ক্ষেত্রে এই টার্মটা ব্যবহার করা হয় দেখবে। ক্রিস্টাল মানে হচ্ছে যখন কিছু অ্যাটম একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল প্যাটার্নে নিজেদের সাজিয়ে ফেলে, তারা একটা নির্দিষ্ট জ্যামিতিক প্যাটার্ন তৈরি করে, সেই ধরনের প্যাটার্নকে ক্রিস্টাল বলা হয়। এবং তুমি সেই ক্রিস্টালটাকে যতই টুকরো করো না কেন, তুমি ওই প্যাটার্নটারই রিপিটেশন দেখতে পাবে, নতুন কোনো প্যাটার্ন দেখতে পাবে না। সল্ট তোমার ক্রিস্টালের বেলাতেও তাই হয়, সুগার ক্রিস্টালের বেলাতেও তাই হয়, এবং আর যা যা ক্রিস্টাল আছে সমস্ত কিছুর বেলাতেই তাই হয়। তো এই কার্বনের যে অ্যালোট্রপি, এই অ্যালোট্রপি অফ কার্বন, এই প্রিন্সিপাল অনুযায়ী আমরা একে প্রথমে দুটো ভাগে ভাগ করব। আমরা এর ভাগটা বোধহয় তোমাদের বইতে আছে খুব সম্ভবত পিছনের দিকে। একবার আগে সেই ভাগটাকে একবার খুলে নিই আগে, তারপর পড়তে শুরু করব। দেখি, এই যে এটা হচ্ছে অ্যালোট্রপির ক্লাসিফিকেশন। কার্বনকে দুটো পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে ক্রিস্টালাইন, একটাকে বলা হয় অ্যামরফাস। অ্যামরফাস হচ্ছে যেটা কোনো নির্দিষ্ট জিওমেট্রিক শেপ নেই, টেরা বেঁকা, গুঁড়ো, চাঙ্ক বিভিন্ন রকমের হতে পারে। ক্রিস্টালাইন ফর্মের মধ্যে তিন ধরনের অ্যালোট্রপ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ডায়মন্ড, একটা গ্রাফাইট, একটা ফুলারিন। ফুলারিনটা প্রকৃতিতে পাওয়া যায় না, এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। বাকমিনস্টার ফুলার বলে একজন বৈজ্ঞানিক, তিনি বাকমিনস্টার ফুলার পুরো নাম তার, তিনি তৈরি করেছিলেন এই নতুন যে অ্যালোট্রপটা। এটা জন্য উনি নোবেল প্রাইজও পান। পরবর্তীকালে এগুলো, এই ফুলারিন আইসোটোপটা বিভিন্ন খুব কঠিন ব্যাধি যেমন এইডস ইত্যাদির ওষুধ তৈরি করবার জন্য গবেষণা স্তরে আছে, যদিও সেগুলো এখনো চেষ্টা চালানো হচ্ছে। আচ্ছা, এই অ্যামরফাসের পার্টে একটা হচ্ছে চারকোল, একটা হচ্ছে ল্যাম্প ব্ল্যাক, একটা হচ্ছে কোক, একটা হচ্ছে গ্যাস কার্বন। প্রত্যেকটাতেই আসবো। এই চারকোল বা কয়লা, সহজ ভাষায় যেটাকে কয়লা বলি আমরা, সেটা একটা প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যেতে পারে, একটা অ্যানিমাল সোর্স থেকেও পাওয়া যেতে পারে। কেন পাওয়া যাবে না? এই প্ল্যান্ট সোর্স বা অ্যানিমাল সোর্স যাই বলি না কেন, আমাদের মানে প্রাণী দেহে, মানে উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে, প্ল্যান্ট বডিতে এবং অ্যানিমাল বডিতে যে সমস্ত কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে আমাদের বডি গঠিত, তাদের অধিকাংশই হচ্ছে কার্বনেশিয়াস কম্পাউন্ডস। তুমি ভাবো আমাদের দেহ কি নিয়ে তৈরি? মানুষের দেহর কথাই ভাবি। আমাদের দেহ কিছু মানে প্রথমে
একদম যদি গোড়া থেকে ভাবি, প্রথমে ভেতরে একদম ভেতরে আছে একটা স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেমটা মূলত তোমার ক্যালসিয়াম ফসফেট এই জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি, বোনস যেগুলো দিয়ে তৈরি হয়। তার বাইরে সেই মাসল মানে ওই বোনসগুলোকে নাড়ানোর জন্য মাসলস আছে। মাসলসগুলো মূলত প্রোটিন। প্রোটিনের ইউনিট কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কার্বনেশিয়াস কম্পাউন্ড। আচ্ছা, তাছাড়া আমাদের দেহে আর কি আছে না, রক্ত আছে, ব্লাড আছে, এছাড়া স্কিন আছে, আর কিছু অর্গ্যানস আছে। অর্গ্যানস মানে যেমন ধরো হার্ট আছে, কিডনি আছে, লিভার আছে, গল ব্লাডার আছে, লাংস আছে, এই ধরনের কিছু অর্গ্যান আছে, ব্রেন আছে। এই অর্গ্যানগুলো বেশিরভাগই তো আলটিমেটলি সেই তাদের যে মানে কি বলবো, তাদের যে হার্ট, যেমন হার্ট যে মাসল দিয়ে তৈরি, সেটা বেসিক্যালি প্রোটিন। মানে তার মানে তার কভারিংটা গোটাটাই প্রোটিনেশিয়াস। এবং তোমার যা আমরা আমাদের বডি পার্টসের মধ্যে যা দেখতে পাই, আমি যদি সেল হিসেবে ভাবি, সেল তো তোমরা পড়েছ, সেলের মধ্যে যা যা অর্গানেলস থাকে, তাদের মধ্যে প্রত্যেকটি অর্গানেলস কি গলগি বডি, প্ল্যান্ট সেলের বেলায় গলগি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া বা সেন্ট্রোজোম, অ্যানিমাল সেলের সেন্ট্রোজোম থাকে, বা ধরো নিউক্লিয়াস, নিউক্লিওলাস, এই জায়গাগুলো তোমার। তারপরে তার চেয়েও বড় কথা হচ্ছে যেগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড বলা হয়, আরএনএ, ডিএনএ, যেগুলো আমাদের পরবর্তী প্রজন্ম তে আমাদের স্বভাব চরিত্র বা আমাদের যে ক্যারেক্টার সেগুলো পাস করে, যেগুলোকে জিন বলি আমরা। সমস্ত কিছুতে, সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি যে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি, সেগুলো সবগুলোই কার্বনেশিয়াস কম্পাউন্ডস, কার্বন আছে তার মধ্যে। তো এবার এই যে চারকোল বা কয়লা, সেটা একটা প্ল্যান্ট সোর্সে ভাগ করা যায়। একটা উড চারকোল, কাঠ থেকে পাওয়া যায়, আর এটা হচ্ছে সুগার চারকোল। সুগার যে চারকোল, এটা তোমাদের ধারণা নেই। সুগারের ফর্মুলা হচ্ছে, আমরা যে সুগার ব্যবহার করি, সুক্রোজ বলা হয়, এর ফর্মুলা হচ্ছে C12H22O11। এই C12H22O11, এই শেষকালে H22O11, এই পার্টটা থেকে যদি 11 কমন নাও, দেখো H2O পড়ে থাকে। তাহলে বেসিক্যালি জল, 11 মলিকিউলস অফ ওয়াটার। এবং চিনি যখন আগুনে দেওয়া হয়, সেটা তাই জন্য দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, ওই জলটা নিমেষের মধ্যে ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে যায়। এবং তোমরা যদি চামচে করে চিনি নিয়ে চামচটাকে গরম করো, দেখবে কিছুক্ষণ বাদে চিনিটা কালো হয়ে গেছে। বিশেষ মানে সেই কালো হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে চিনির মধ্যে যে জলীয় অংশটা, দ্যাট হ্যাজ বিন ইভাপোরেটেড আউট, কেবলমাত্র কার্বন পড়ে আছে, এবং কার্বনের কালার হচ্ছে ব্ল্যাক। ইভেন আমরা ডিপ ফ্রাই করে খাওয়া পছন্দ করি। ধরো বাড়িতে লুচি ভাজা হচ্ছে, আমার একটু লাল করে লুচি ভেজে দাও, আমার একটু ব্রাউন করে পরোটা ভেজে দাও। হ্যাঁ, এখানে আমাকে বেগুনি ভেজে দিয়েছে মা, বেগুনিটাকে একটুখানি সাদা সাদা হয়ে আছে, একটু লাল করে ভেজে দাও। এই যে লাল করে ভেজে দেওয়ার কথাটা যে বলো, বেসিক্যালি কি, ভাজ্য মানে হচ্ছে বয়লিং অয়েল, মানে তেল ফুটছে, তার টেম্পারেচার প্রায় 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়। সেই টেম্পারেচারে কি হয়, সেই টেম্পারেচারে লুচি দিয়েই ভাবি ব্যাপারটা, লুচি কি দিয়ে তৈরি হয়? ময়দা দিয়ে। ময়দা আসলে কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বেসিক্যালি তার মানে এক প্রকার চিনি, তার মধ্যে কার্বনেশিয়াস কম্পাউন্ড, এবং কার্বোহাইড্রেট মানে তার একটা জলীয় অংশ থাকবে। সেই জলীয় অংশটা তুমি যখন অত হাই টেম্পারেচারে ফেলছো, সঙ্গে সঙ্গে সেই জলটা ইভাপোরেট করে বেরিয়ে যাচ্ছে। বেসিক্যালি তাহলে কি পড়ে থাকছে? ওই যে ব্রাউন কালারটা আসছে, বা আরও বেশি ভাজলে কালো হয়ে যাচ্ছে পুড়ে, কি জন্যে আসছে না, কয়লাটা শুধু পড়ে থাকছে, অর্থাৎ কার্বনটা শুধু পড়ে থাকছে, তার জলীয় অংশটা উড়ে বেরিয়ে চলে যাচ্ছে। তার মানে তুমি বেসিক্যালি ওই পোড়া লুচিটা খেলে যা খাচ্ছ, কয়লার গুঁড়ো মুখে ভরলে ব্যাপারটা একই, তফাৎ নেই কিছু। দুটোই কিন্তু সমান, মানে তার কেমিক্যাল কম্পোজিশন কিন্তু সেম। তো এবার সুতরাং ডিপ ফ্রাই করে খাওয়ার কথা এবার ভাববে, মানে খেতে ইচ্ছে করবে যখন,
ভাববে যে আসলে এই জিনিসটা এই। এবং তাই জন্যই দেখবে খুব বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগে আমাদের খেতে, মিষ্টত্বটা নষ্ট হয়ে যায়। কারণ যে কোনো কার্বোহাইড্রেটই খেতে খেতে একটু মিষ্টি বা মিষ্ট লাগে, কিন্তু যখন ওর মধ্যে থেকে ওই জলীয় বাষ্প হয়ে বেরিয়ে যায়, ওয়াটার মলিকুলটা বেরিয়ে চলে যায়, তখন সেটা তো আর কার্বোহাইড্রেট থাকে না, কেবলমাত্র কার্বন থাকে। সেই কার্বনটা তাই জন্য তেতো তেতো লাগে। আচ্ছা, উড চারকোল, কাঠ মানে গাছের শুকনো ডাল থেকে যে কাঠ কয়লা তৈরি করা হয় সেটাকে বলা হয় উড চারকোল। আর চিনি থেকে, চিনি মানে শুধু আমাদের খাবার চিনি নয়, যে কোনো ধরনের কার্বোহাইড্রেট থেকে যে চারকোল পাওয়া যায় সেটা হচ্ছে সুগার চারকোল। আমার যেমন নিজের চোখে দেখা একবার একটি চায়ের দোকানে তার উনুনের আগুনটা একটু কমে গিয়েছিল, অর্থাৎ সে নতুন কয়লা যোগ করেছিল। কয়লাটা ধরতে তো একটু সময় লাগে, এবার খরিদ্দাররা তাড়া দিচ্ছে যে কি গো চা দাও চা দাও, তাড়াতাড়ি কয়লাটা ধরাতে হবে। দেখলাম যিনি দোকানদার তিনি এক মুঠো চিনি নিয়ে ওই উনুনের মধ্যে ফেলে দিলেন, নিমেষের মধ্যে সব কয়লাগুলো দাউ দাউ করে জ্বলে উঠলো। হ্যাঁ, সুগার চারকোল, অনেক এমন আতশবাজি আছে যেগুলো চিনি গুঁড়ো করে মেশাতে হয় মশলার সঙ্গে, অর্থাৎ তোমার যে বাজির মশলা তার মধ্যে চিনির গুঁড়ো মেশানো হয়, মানে টু সাপ্লাই দ্য কার্বন, মানে কার্বনটা মানে জ্বালানি হিসেবে কার্বন দরকার, সেই কার্বনের সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু চিনি মেশানো হয়, চিনি গুঁড়ো দেওয়া হয়। আর কাঠ কয়লা কিভাবে তৈরি করা হয়, কাঠ কয়লা তৈরি করার অভিজ্ঞতা হয়েছে আমার। আমার একটি মানে বলতে পারো জীবনে সুযোগ পেয়েছিলাম আর কি, বেশ কিছু বছর আতশবাজি বাড়িতে তৈরি করার। তোমরা তো দোকান থেকে কিনে পোড়াও, আমি ঘরে তৈরি করেছিলাম কিছু কিছু জিনিস, যেমন তুবড়ি তৈরি করেছিলাম, রং মশাল তৈরি করেছিলাম। তা এই তৈরি করার জন্য কাঠকয়লার প্রয়োজন হয়, বিশেষ করে তুবড়ির জন্য প্রয়োজন হয়। তা এই কাঠকয়লা, হাউই তৈরি করার জন্য কাঠকয়লা প্রয়োজন হয়। তো এই কাঠকয়লা দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু সেটার মধ্যে অনেক ইম্পিউরিটিস থাকে। ওরা ধরো মানে বিক্রি করে দিতে পারলেই তার মধ্যে অনেক মাটির গুঁড়ো ফুঁড়ো ইত্যাদি বাজে জিনিস, যেগুলো প্রয়োজন নেই সেরকম জিনিস মিশে থাকে। ওদের তো ধরো বিক্রি করে দিলেই ভালো, তুমি এসে সেটাকে পৃথক করতেও পারবে না, মানে ছেঁকে নেবার কোনো রাস্তা নেই। ফলে মানে সেই কাঠকয়লাটাকে গুঁড়ো করে পুরো জলে ভালো করে গুলে ধুয়ে যদি মাটিটাকে আলাদা করা যায় তাহলে লাভ আছে, কিন্তু সেটা করলে তার মানে ভিজে কাঠকয়লাটাকে আবার 5-7 দিন ধরে কড়া রোদে শুকোতে হবে, অনেক ঝক্কি। তা সুতরাং কাঠকয়লা বাড়িতে তৈরি করে নিলে তার পিউরিটি সম্বন্ধে তুমি নিশ্চয়ই নিশ্চিত থাকবে যে হ্যাঁ আমি ঠিক একদম পিওর কাঠকয়লাই ব্যবহার করছি। এটার জন্য যে কাঠ দরকার হয় বিশেষ করে আতশবাজির পারপাসে, না হলে যে কোনো গাছের কাঠ থেকেই কাঠকয়লা হতে পারে, কিন্তু কিন্তু আতশবাজির পারপাসে যে গাছের কাঠ থেকে কাঠকয়লা, গাছের ডাল থেকে কাঠকয়লা তৈরি করা হয় সেটা মূলত হচ্ছে কুল কাঠ, মানে কুল গাছ থেকে, অথবা রেড়ির কাঠ। রেড়ির গাছের নাম শুনেছো কিনা জানি না, রেড়ির তেল বলে এক ধরনের তেল হয়, সেই গাছের কাঠ, অথবা এই দুটিতে সবচেয়ে ভালো হয়। আর যদি একান্তভাবে না পাও সেক্ষেত্রে সজনে সজনে মানে সজনে গাছ তো দেখেইছো, ডাঁটা হয়, ফুলও হয়, এই শীতকালের দিকে সজনে ফুল পাওয়া যায়। তা এই গাছের ডাল ভালো করে কেটে টুকরো টুকরো করে ছোট ছোট করে টুকরো করে ভালো করে রোদে শুকিয়ে নিতে হয়, একদম মানে খটখটে করে শুকনো করে নিতে হয়। তারপর নেবার পর মোটামুটি 1 হাত মতো মাটির মধ্যে একটা গর্ত খুঁড়তে হয়, তার ডেপথ মোটামুটি ওই 1 হাত, মানে তোমার হাতের মানে আঙুলের ডগা থেকে কনুই অবধি যতটা ততটা মতো গর্ত একটু মাটিতে খুঁড়তে হয়। মানে গর্ত মানে ধরো বালতির মতো আর কি, মানে একটা বালতি বসানো যাবে সেই গর্তের মধ্যে, সেরকম সাইজের আর কি গর্তটা হবে। তা তার মধ্যে ওই কাঠের টুকরো যেগুলো তুমি কেটে রেখেছো সেইগুলো সব যাতে সমানভাবে সুন্দরভাবে ঢুকে যায় সেরকম সাইজের গর্ত করতে হবে। তোমার যত বেশি হবে তত বেশি গভীর গর্ত করতে হবে। তা ওই গর্তের মধ্যে শুকনো কাঠগুলোকে দিয়ে তাইতে একটুখানি মানে সামান্য কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিতে হয় কাঠগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। যখন সমস্ত কাঠে ভালো করে এবং একটা লাঠি দিয়ে ভালো করে খুঁচিয়ে টুচিয়ে সমস্ত কাঠে ভালো করে আগুন লাগাতে হয়,
দরকার দরকার হলে হাত পাখা দিয়ে মাঝে মধ্যে হাওয়া করতে হয় যাতে ভালো করে সব কাঠগুলোয় আগুন লাগে। এই অবস্থায় আমরা যেটা করতাম, বড় বড় কচু পাতা কেটে নিয়ে আসতাম, বিরাট বিরাট কচু পাতা। সেই কচু পাতা দিয়ে ওই গর্তের মুখটা 2 কিংবা 3টে কচু পাতা দিয়ে ভালো করে চাপা দিয়ে দিতাম। এমনভাবে চাপা দিতাম যাতে করে কোনো ধোঁয়া না বেরোয়। যদি ধোঁয়া বেরোয় তাহলে কিন্তু ভেতরের কাঠগুলো সব পুরো ছাই হয়ে যাবে, কাঠ কয়লা আর পাবো না। ধোঁয়া না বেরোয়, সেই ধোঁয়াটাকে আটকানোর জন্য মাটি, গুঁড়ো মাটি থাকতো, সেই মাটি দিয়ে ফাঁক টাঁকগুলো চাপা দিয়ে দিতাম, কোনো ধোঁয়া বেরোতো না। এই কাজটা মোটামুটি বিকেল বেলায় করতাম, এবং সেই অবস্থায় সেদিন আর হাত দেওয়া হতো না। পরের দিন সকালবেলা ততক্ষণে আগুনও নিভে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, ওই কচু পাতাগুলো একদম নষ্ট হয়ে যেত, মানে সেই ঝলসে ঝলসে যেত আর কি। কচু পাতাগুলো সরিয়ে ওই ভেতরে দেখতাম ওই কাঠগুলো সব কাঠ কয়লায় পরিণত হয়েছে। সেগুলো এবার তুলে নিয়ে আসতে হতো, হাতে করে তুলে নেওয়া যায়। তুলে নিয়ে সেগুলোকে গুঁড়ো করে ছেঁকে নিলেই কাঠকয়লার গুঁড়ো তৈরি হয়ে গেল। এই যে প্রসেসটা বললাম, এটা খুব ক্রুড প্রসেস, কিন্তু এটার টেকনিক্যাল নেম আছে একটা, এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড অর্থাৎ লিমিটেড সাপ্লাই অফ অক্সিজেনে যখন তুমি কাঠকে পোড়াবে, ওই যে আমি আগুন লাগাবার পর কচু পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তার মানে হচ্ছে ওই ভেতরে ওই গর্তের মধ্যে যেটুকু অক্সিজেন ছিল সেই অক্সিজেনটুকুই কেবলমাত্র ওই কম্বাসনের পারপাসে, ওই আগুন জ্বালানোর পারপাসে ব্যবহার হলো। এবং ওই লিমিটেড সাপ্লাই অফ অক্সিজেনে যখন ওই কাঠকে পোড়ানো হবে তখন সে কিন্তু পুরোপুরি পুড়বে না, কেবলমাত্র ওই হিটেতে ওই কাঠের মধ্যে উপস্থিত যে H2O মলিকিউলসগুলো, কারণ কাঠ মূলত তো কার্বোহাইড্রেট জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি। উড বেসিক্যালি, উডের মধ্যে যে পেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অমুক তমুক ইত্যাদি, কোলাজেন ইত্যাদি থাকে, সবগুলি বেসিক্যালি কিন্তু মানে স্টার্চ বা কার্বোহাইড্রেট এই জাতীয় মেটেরিয়াল দিয়েই তৈরি হয় মূলত। তা সেইগুলো মধ্যে থেকে ওয়াটার মলিকুলসগুলো সব বেরিয়ে আসবে, শুধুমাত্র কার্বন পড়ে থাকবে, দ্যাট ইজ মাই উড চারকোল। প্রসেসটা বোঝা গেল। আর প্রাণীজ উৎস থেকেও পাওয়া যায় কয়লা, কারণ এই যে বোন চারকোল লিখেছে, বোন চারকোল মানে বন, শুধু বন তো নয়, বনের সঙ্গে বন ম্যারো আছে ইত্যাদি আরও অনেক জিনিস আছে। সেইটা যদি কয়লায় প্রচণ্ড হিট এবং প্রেশারে যদি কয়লায় পরিণত হয়, সেই কয়লায় অবশ্য ক্যালসিয়ামের ডিপোজিট একটু বেশি পাওয়া যায়, সেই ধরনের কয়লাকে বলা হয় বোন চারকোল। আর ব্লাড চারকোল মানে এটা তো আগেতে ব্যবহার হতো বিভিন্ন, মানে এটা কিন্তু এই মানে যেটা তোমার ব্লাড চারকোল যেটাকে বলছে, এটা কিন্তু গাছের সার হিসেবে খুব ভালোভাবে ব্যবহার হয়। মানে তোমরা জানো কি জানি না, আগেতে অনেক আগে ওই হাসপাতাল থেকে, বিভিন্ন হাসপাতাল থেকে যে ওয়েস্টগুলো, মানে অর্থাৎ ক্লিনিক্যাল ওয়েস্ট, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে তুলো, গজ, দূষিত রক্ত ইত্যাদি, এইগুলো জোগাড় করার ব্যবস্থা ছিল। এখন অন্যভাবে ইনসিনারেটরের মধ্যে দিয়ে নষ্ট করা হয়, তখন সেইগুলো নিয়ে এসে, সেগুলো ধরো হাসপাতাল থেকে আসছে মানে প্রচুর পরিমাণে আসছে, তা সেইগুলো এনে বিরাট কড়াই চাপানো হতো, তার মধ্যে ওই সমস্ত জিনিসগুলো নিয়ে ওই কড়াইয়ের মধ্যে নাড়া হতো, ঘাঁটতে 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 ঘাঁটতে, গরম আগুন চলছে তলায়, ওই ওই রক্ত টক্ত সমস্ত জলীয় অংশটা শুকিয়ে যেত, দিয়ে সেটা একদম গুঁড়ো গুঁড়োর মতো তৈরি করে ফেলা হতো, এবং সেটা ফার্টিলাইজার হিসেবে বিরাট মানে মানে বিশেষ করে ফুল গাছের ক্ষেত্রে, গোলাপ টোলাপ এই জাতীয় মানে ব্লাড মিল বা বোন মিল এগুলো দিতে হয় আর কি, দিলে ফুল নাকি ভালো হয়। যারা গাছ করেন, হর্টিকালচার স্পেশালিস্ট, তারা ভালো বলতে পারবে। এছাড়াও ধরো বেসিক্যালি রক্তের মধ্যে যে প্লাজমা আছে বা তার মধ্যে যে মানে সেলসগুলো, মানে আমাদের যে ব্লাড সেলসগুলো, আরবিসি, ডাব্লিউবিসি, এগুলো তো সেল মানে তার মধ্যে কার্বন থাকবেই, তাহলে সেখান থেকে যদি চারকোল হয় সেটাকে তখন ব্লাড চারকোল বলবো। এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লাসিফিকেশন। এবার আমরা এক এক করে মেটেরিয়াল আসবো। প্রথম হচ্ছে ডায়ামন্ড।
আচ্ছা, ডায়মন্ড বলার আগে তোমাদের টপিকটার মধ্যে দেখি কি বলা আছে। টপিকে মধ্যে আগে বহুরূপতাটা নিয়ে কিছু কথা বলেছে। আচ্ছা, এই জায়গাটা তোমরা একটু পড়ে নেবে, পড়ে নিলে বুঝতে পারবে। এটা আমার বিশেষ কিছু বোঝানোর নেই, বিশেষ করে এই জায়গাটা। এই পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড রূপে কার্বনের অপসারণ কিভাবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশন হচ্ছে, বায়োসিনথেসিস কিভাবে হচ্ছে, এই জায়গাটা জাস্ট এটা গল্প। এই যে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্ট্যালাকটাইট বা স্ট্যালাকসাইটও বলা হয়, এই চুনা পাথরের গুহা। এই তোমরা কেউ কেউ হয়তো সেই পাতাল ভুবনেশ্বরে বেড়াতে গেছো, নৈনিতালের কাছে, ওই পাতাল ভুবনেশ্বরে এরকম জিনিস দেখতে পাওয়া যায়, অর্থাৎ ছাদ থেকেও নামে, তলা থেকেও ওঠে। আমরা যারা মানে সেই আর কি, মানে কি বলবো, মানে ধর্মভীরু লোক, এটার মধ্যে কিছু আবার ধর্মীয় মহিমা এর মধ্যে শিবলিঙ্গ ইত্যাদি কল্পনা করে ফেলি, কিন্তু বেসিক্যালি এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ফরমেশন। এই ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি তো থাকে আর কি এর মধ্যে। তার মানে কার্বনেট তো আর এমনি হয় না, কার্বন ডাইঅক্সাইড থেকে ক্যালসিয়াম অক্সাইড রিয়াকশন করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছে। এই এই জিনিসগুলোকে একটাকে স্ট্যালাকটাইট বলে, একটাকে স্ট্যালাগমাইট বলে। হয়তো যেটা ঝুলছে সেটাকে সম্ভবত স্ট্যালাগমাইট বলে, আর যেটা তলা থেকে উঠছে সেটাকে স্ট্যালাকটাইট বলে। এই এই লাইমস্টোন কেভ বোধহয় আন্দামানেও আছে, আন্দামানে যারা বেড়াতে গেছো তারা জানো, একটা লাইমস্টোন কেভ আছে, সেখানেও কিন্তু এইরকম স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট ফর্মেশন দেখতে পাওয়া যায়। এমনকি স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট ফর্মেশন সবসময় যে কার্বনেট দিয়েই হয় তা নয়, বরফ দিয়েও হতে পারে, জল দিয়ে। যেমন অমরনাথের যে গুহা, যেখানে অমরনাথের যে শিবলিঙ্গ, বিখ্যাত শিবলিঙ্গ, শীতকালে তৈরি হয়, আবার গরমকালে গলে যায়। গরমকালে আর শিবলিঙ্গ নেই, অর্থাৎ ওখানে এমনভাবেই জল পড়ে, এক জায়গায় পড়তে পড়তে জলটা পড়ে বরফ হয়ে যায়, জলটা পড়ে বরফ হয়ে যায়, এবং সেখানে একটা ওই রকম শিবলিঙ্গের আকৃতি স্ট্যালাকটাইট ফর্মেশন হয়। সেই স্ট্যালাকটাইট ফর্মেশনটাই কিন্তু ওই শিবলিঙ্গ। সেটা আবার যেহেতু বরফ, সেটা গরমকালে গলে যায়। তা এছাড়াও বৃষ্টির সময় কার্বনেট কি করে হয় ইত্যাদি ইত্যাদি বলা আছে। এই গল্প জায়গাটা আমি কিছু বলছি না, এই জায়গাটা তোমরা সিমেন্ট তৈরি, দাবানল, অগ্নুৎপাত এগুলোতে কি করে লাগে দেখে নিও। আচ্ছা, এবার আমরা অ্যালোট্রপি দাগে আসি। প্রথমে সল্ট, তারপরে তুঁতে। তুঁতে জিনিসটা হচ্ছে কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল বলা হয়। এই জিনিসটা তোমরা কেউ কেউ হয়তো দেখেছো, কেউ কেউ দেখোনি। আগেতে বাড়িতে বাড়িতে তুঁতে মানে ব্যবহার হতো খুব বেশি পরিমাণে, এখন ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মারাত্মক একটা বিষ, ইট ইজ এ ট্রিমেন্ডাস পয়জন। কেউ যদি কিছু অসৎ উদ্দেশ্য থাকে তাহলে এই দিয়ে অনেক বিপদও ঘটিয়ে দিতে পারে। কাউকে খাইয়ে দিলে সে মারা যাবে, বাঁচবে না। আমরা ব্যবহার করতাম কিসে না, আমরা সেই সময় তুঁতের খুব ব্যবহার হতো কোনো জিনিসকে যদি পচনের হাত থেকে রক্ষা করার জন্য, যেমন আঠা হিসেবে আমরা ব্যবহার করতাম সেই যুগে। ধরো এত তো তোমাদের মতো এরকম গাম টাম এত ছিল, সবই ছিল, ছিল না তা নয়, কিন্তু বাড়িতে আমরা ওইসব দোকান থেকে না কিনে একটু সামান্য ময়দা জলে গুলে একটু গরম করে নিতাম, ফুটিয়ে নিতাম। তাহলে ওই ময়দাটা যে তৈরি হলো, ওই ময়দার গোলা গরম করাটা, ওইটাই কিন্তু মারাত্মক আঠা। ওই দিয়ে বই খাতা সমস্ত কিছু জোড়া হতো, ব্যবহার হতো। কিন্তু ওই আঠা একবার তৈরি করলে পুরোটা তোমার একদিনে খরচ হলো না, যতটা তৈরি করলে নষ্ট হয়ে যাবে। তো তুমি ধরো, বিশেষ করে করতাম কখন না, যখন নতুন বছরে স্কুল শুরু হতো, নতুন বই খাতা কেনা হতো, তখন হয়তো সব বই মলাট দেওয়ার জন্য আঠা দরকার, মানে আঠা দিয়ে জুড়তে হবে। সেই সময় হয়তো বানানো হলো, বেঁচে গেল, মানে একদিনে তো সব বই মলাট দেওয়া সম্ভব হয় না, বেঁচে গেল খানিক আঠা। তো সেই আঠাটা তো পোকা ধরে যাবে, কারণ ময়দা গোলা সেটা তো ধরো বুঝতেই পারছো চিনির মতো জিনিস, সেটা পোকা ধরবে, নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তখন তাইতে তুঁতে মিশিয়ে দেওয়া হতো। তুঁতে মিশিয়ে দিলে কি হতো না, তুঁতে মিশিয়ে দিলে তুঁতের এতটাই বিষ যে ওই সলিউশনে আর কিন্তু পোকা আসবে না, কোনো জাতীয় ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন হবে না, কোনো দুর্গন্ধ ছড়াবে না, কিছুই হবে না। আর তুমি তো বই খাতায় লাগাচ্ছ, সুতরাং অসুবিধে নেই, লাগাবার পর তুমি ভালো করে হাত ধুয়ে নেবে, তাহলেই হবে। এমনকি
দেবী মূর্তি তৈরি করার সময় কুমোর শিল্পীরা, মৃৎশিল্পীরা যে আঠা ব্যবহার করে সেটাও কিন্তু এরকম ময়দার লেই, তুঁতে মেশানো ময়দার লেই। এই যে সিংহের কেশর টেশর ইত্যাদি জোড়ার জন্য যে আঠা, সেগুলো সবই কিন্তু এই ময়দার আঠা, এবং সেই আঠা সবই কিন্তু এই তুঁতে মেশানো। এটা একটা সিম্পল এক্সাম্পল দিলাম। ফুলের দোকানে তুঁতের দ্রবণ তৈরি করা থাকে বালতিতে, বিশেষ করে ওই তোমার কি বলে ওগুলোকে, রজনীগন্ধা, বেল ফুল বা জুঁই ফুল, এই যে ফুলগুলো যেগুলো ওই ব্লু তুঁতের জলে মাঝে মধ্যে ডুবিয়ে নেওয়া হয়। ডুবিয়ে নিলে কি হবে না, ওর গায়ে পোকা লাগবে না, ওই ফুলগুলো অনেকক্ষণ টাটকা থাকবে, এবং বুঝতেই পারছো এর কালারটা ব্লুইশ বলে এটা তোমার ওই ফুলগুলোকে আরো ব্রাইট করে দেয়, মানে দেখতে ভালো করে দেয়। সবচেয়ে যেটা খারাপ দিক, এই তুঁতে এখন বর্তমানে খাবার সবজিতেও মেশানো হচ্ছে। কিছু অসৎ অসাধু ব্যবসায়ী এই সবজিতে, বিশেষ করে পটল ঢেঁড়স ইত্যাদি সবজিতে এই তুঁতের জল বালতিতে তুঁতে গুলছেন, দিয়ে ওই পটল ঢেঁড়স ইত্যাদিগুলোকে ওই জলের মধ্যে ডুবিয়ে রাখছেন হয়তো 5 মিনিট, দিয়ে তারপর তুলে নিচ্ছেন। তাতে হচ্ছে কি না, পটলটা দীর্ঘদিন তাজা থাকছে, মানে কারণ পোকা ধরবে না সেই পটলে, পটলটা পচবে না, পোকা না ধরলে তো পচবে না, কোনো ব্যাকটেরিয়াই তাইতে অ্যাটাক করবে না। ব্যাকটেরিয়ারাও জানে যেটা পয়জন, কিন্তু মানুষ জানে না। মানুষ সেই পটলটা কিনে এনে তরকারি করে খেয়ে নিচ্ছে। যতই ধুক, ওই তুঁতের জলটা তো ওই পটলটা তার মানে অ্যাবজর্ব করেছে, তার মানে সেই পটলটা কিন্তু খেলে তোমার কিন্তু মানে মরবে না হয়তো, কিন্তু শরীর খারাপ হবে, এবং দীর্ঘদিন ধরে ওই জিনিস খেতে 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 মানে বিরাট ক্ষতি হয়ে যাবে শরীরে। এমনকি তাই জন্য কেনার সময় ওই পটল বা ঢেঁড়সের মোটাটা যদি খেয়াল করো, গোড়ার দিকটা দেখবে কিছু পটলের ব্লুইশ থাকে, তার মানে সেটা নিশ্চিতভাবে ওই তুঁতের জলে ডোবানো হয়েছে। এটা কিন্তু একটু দেখে কেনাই ভালো। আর ফটকিরি, অ্যালাম বলা হয় ইংরেজিতে, পটাশ অ্যালাম। এই ফটকিরির ব্যবহার তো একটা ব্যবহার, যারা মানে অনেক সময় শেভিং এর পর আফটার শেভ হিসেবে এটাকে ব্যবহার করা হয়। এটা এর অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে, যে কোথাও যদি কেটে ছড়ে যায় সেখানে ব্লাড যদি বেরিয়ে আসে, ব্লাডটাকে বন্ধ করে দেবে, এবং কোনো মানে পছন্দ আসবে না আর কি, অ্যান্টিসেপটিক প্রপার্টি যেরকম হয় সেরকম। এছাড়াও ফটকিরির আরও একটা গুণ আছে, যে গুণটা হচ্ছে তোমার যদি একটু ঘোলা জলেতে ফটকিরি মেশানো হয়, সেই ঘোলা জলের মধ্যে কি হবে না, ঘোলা জলটা খানিকটা বাদে দেখবে ফটকিরি মেশানোর পর একদম ক্লিয়ার হয়ে যাবে, তা একদম পরিষ্কার হয়ে যাবে। তা এটাকে মানে এটাকে বলা হয় কোয়াগুলেটিভ প্রপার্টি, মানে জলের মধ্যে ভাসমান যে নোংরাগুলো থাকে সেইগুলোকে ভারী করে দিয়ে তলায় থিতিয়ে দেয়, ফলে উপরে পরিষ্কার জলটা চলে আসে। সেই জন্য অনেক সময় পাতকুয়োতে ফটকিরি ফেলা হয়, মানে জল পরিষ্কার করবার জন্য। তো এইগুলো এত বোঝানোর দরকার ছিল না, তোমাদের একটু আগ্রহ বাড়ানোর জন্য এত কথা বলা। এই ক্রিস্টালগুলো দেখো, সবগুলি ক্রিস্টাল, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট জিওমেট্রিক শেপ আছে, এবং এটাকে যতই ছোট করে ভাঙা হোক না কেন এই শেপটাই বজায় থাকবে। এই রকম পার্টিকুলার শেপ ওলা পদার্থগুলোকে ক্রিস্টাল বলা হয়। যেমন সালফার এটা একটা টাইপ, এটা আর একটা টাইপ, একটাকে বলা হয় মনোক্লিনিক, একটাকে বলা হয় রম্বিক সালফার। এই যে গুঁড়ো সালফার জোগাড় করে কাঁচের টেস্ট টিউবে নিয়ে সাবধানে গরম করো, টেস্ট টিউবে গরম করলে দেখবে সালফার গলে গেছে। এবার তরলটা নিয়ে ফিল্টার কাগজে ঢেলে দাও, তরল জমে শুষ্ক হলে, মানে ফিল্টার কাগজে ঢেলে দিলেই কিছুক্ষণ বাদে শুকিয়ে যাবে। ফিল্টার কাগজটা আস্তে আস্তে খুলে নেব, হলুদ রঙের ছুচলো ক্রিস্টাল তখন দেখতে পাবে, যে হাতের মধ্যে ছুচলো ক্রিস্টাল তৈরি করে। গরম করার আগে যে গুঁড়ো সালফার নিয়েছিলে তাইতে কিন্তু এরকম ছুচলো ক্রিস্টাল ছিল না, অর্থাৎ আমরা এক ধরনের ফর্ম দেখতে পাচ্ছি। এই যে এখানে এরকম তৈরি হবে। তা যাই হোক, এই হচ্ছে অ্যালোট্রপ নিয়ে আর কথা বলবো না, একবারে কার্বনের অ্যালোট্রপিতে চলে আসি। এখানে তিনটে জিনিসের ছবি দিয়েছে, একটা গ্রাফাইট, একটা ডায়মন্ড, একটা চারকোল। তো যাই হোক, আমরা হিরেতে যে আমরা অলরেডি যেহেতু আলোচনা করেছি, এখানে দেখো এই ফসফরাসের কথা বলেছে,
আমরা একদম গ্রাফাইট আর হিরের মধ্যে চলে আসি। হিরে, যাদের বাড়িতে হিরের অলংকার হিসেবেই তোমরা দেখেছো, অলংকার ছাড়া হিরে তোমরা দেখোনি, আমি দেখেছি। কাঁচের দোকানে যে কাঁচ কাটার জন্য যে পেন্সিল ব্যবহার করা হয়, সেই পেন্সিলের টিপ মানে একদম ডগাতে একটি হিরে লাগানো থাকে। সেটা অতটা উজ্জ্বল নয়, সেটার দামও অনেক কম, সেটা আর্টিফিশিয়ালি ম্যানুফ্যাকচার ডায়মন্ড, কিন্তু ডায়মন্ড। ডায়মন্ড তৈরি হয় কিভাবে না, ডায়মন্ড তৈরি হয় হচ্ছে প্রচণ্ড চাপ এবং তাপমাত্রার প্রয়োজন হয় ডায়মন্ড তৈরির জন্য, এবং মাটির নিচে কার্বন যদি অনেক মাটির নিচে চলে যায়, তখন সেই অতিরিক্ত তাপ এবং তাপমাত্রা এবং চাপে ওই কার্বনটা ডায়মন্ডে পরিণত হয়। কিন্তু তোমার ডায়মন্ড আর হিরে, ডায়মন্ড আর গ্রাফাইট, এদের মধ্যে চেহারা তফাৎ কি না, গ্রাফাইট হচ্ছে ওপেক। গ্রাফাইট দেখেছো কোথায় না, পেন্সিলের শীষে। পেন্সিলের শীষ গ্রাফাইট দিয়ে তৈরি হয়, এবং পেন্সিলের শীষে যদি তুমি আঙুল দিয়ে ঘষো দেখবে তেল তেলে, মানে খুব স্লিপারি এবং সফট। গ্রাফাইট বা পেন্সিলের শীষ সহজেই গুঁড়ো হয়ে যায়, এমনকি যেগুলো সফট পেন্সিল, যেগুলো 2B 4B 6B পেন্সিল, সেগুলো আরো সহজে গুঁড়ো হয়ে যায়, এবং সেই গুঁড়োতে দেখবে আঙুল দিয়ে যদি কোথাও ঘষো দেখবে খুব স্লিপারি। এবং হিরে কিন্তু অরিজিনাল হিরে, মানে যেটা মাটি করে পাওয়া যায়, সেটা কিন্তু এবড়ো খেবড়োই দেখতে লাগে। তারপর সেটাকে ঠিক মতো করে কেটে পালিশ করে এই যে শেপটা দেখছো, এই যে শেপটা, এই শেপের হিরে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। এটা কিন্তু প্রকৃতিতে যে হিরেটা পাওয়া যায় সেটাকে তুলে এনে এটাকে নির্দিষ্ট ডাইমেনশনে বা অ্যাঙ্গেলে কেটে পালিশ করে এইরকম শেপ আসে, এবং হিরের যে লাস্টার বলে যেটাকে, ঝকঝকে ব্যাপার, সেই ঝকঝকে ব্যাপারটা তৈরি হয়। তখন তোমাদের লাইট বোধহয় পড়িয়েছিলাম, লাইটের ক্ষেত্রে একদিক থেকে মানে মানে আলো হয়তো সব দিক থেকে ঢুকছে, কিন্তু হিরের বেলায় একটি কিংবা দুটি সারফেস দিয়ে কেবলমাত্র সেই আলোটা বেরিয়ে আসে বলে হিরেকে অত ব্রাইট লাগে। হিরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অত্যন্ত কম, এই অত্যন্ত বেশি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অত্যন্ত কম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অত্যন্ত বেশি বলেই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অত্যন্ত কম। সেই জন্যে বিভিন্ন সাইড থেকে আলো প্রবেশ করা সত্ত্বেও সমস্ত সাইড দিয়ে আলো বেরোয় না, একটি কিংবা দুটি সাইড দিয়ে সেই আলোটা, টোটাল লাইটটা বেরিয়ে আসে। ফলে ঢুকছে সব দিক থেকে, বেরোচ্ছে একদিক থেকে, তাহলে যে দিক থেকে বেরোচ্ছে সেই দিকে তুমি যদি চোখ রাখো, তাহলে সেইখানে আলোটা তোমার চোখ ধাঁধিয়ে দেবে। সেই জন্য হিরেকে অত উজ্জ্বল লাগে। অন্ধকার ঘরে কিন্তু হিরের কোনো উজ্জ্বলতা নেই, কারণ হিরের উজ্জ্বলতা ডিপেন্ড করছে কিসের উপর না, ওর মধ্যে আলো ঢুকতে হবে তো, তবে তো উজ্জ্বল দেখাবে। তাহলে একদম অন্ধকার ঘরে তো কোনো আলোই ঢুকবে না, হিরের থেকে কোনো আলো বেরোয় না কিন্তু। তো যাই হোক, তা যেটা তোমাদের আছে সেই অনুযায়ী আলোচনা করি। এদের হিরের গায়ে যদি হাত দাও, হিরের গায়েও তেলা লাগবে, কিন্তু গ্রাফাইটের মতো নরম নরম লাগবে না। এমনকি হিরে হচ্ছে ন্যাচারালি অবটেন্ড দ্য হার্ডেস্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ আমরা প্রকৃতিতে যত শক্ত জিনিস পাই, যত হার্ড জিনিস পাই, তার মধ্যে ডায়মন্ড হচ্ছে হার্ডেস্ট। কৃত্রিমভাবে অন্যান্য সিলিকন কার্বাইড টার্বাইড তৈরি করা হয়েছে, এগুলো মানে তাদের হার্ডনেস ডায়মন্ডের থেকেও বেশি। বোরন কার্বাইড বা সিলিকন কার্বাইড তৈরি করা হয়েছে, সেগুলো বাদ দিলাম। ডায়মন্ড ইজ দ্য ন্যাচারালি অকারিং হার্ডেস্ট সাবস্টেন্স, এবং সেই জন্যই কাঁচ কাটার কাজে ডায়মন্ড ব্যবহার করা হয়। মানে ডায়মন্ড ক্ষয় না। হার্ডনেস কাকে বলে তোমাদের আগে আলোচনা করেছিলাম, যখন দুটো সারফেস একটা অপরের সাপেক্ষে ঘষা হয়, যে সারফেসটা ক্ষয়ে যায় সেটা সফটার, আর যেটা ক্ষয় কম সেটা হার্ডার। তা যাই হোক, তা এর মলিকুলার শেপ বা ক্রিস্টাল স্ট্রাকচারটা কীরকম সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে, এইটা হচ্ছে গ্রাফাইটের মানে মলিকুলার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এইরকম হেক্সাগন, একটা হেক্সাগনের সঙ্গে আরেকটা হেক্সাগন জুড়ে আছে, তার সঙ্গে আরেকটা হেক্সাগন এখানে জুড়ে আছে, এরকম হেক্সাগনের পর হেক্সাগন, তারপরে আবার হেক্সাগন, তারপরে আবার হেক্সাগন। এখানে তো কেবলমাত্র এই পাশাপাশি দুটো দেখিয়েছে, এরকম প্রচুর হেক্সাগন পরপর জুড়ে থাকে। এটা একটা, মনে করো এটা একটা
তোমার বাড়িতে একটা টেবিল আছে, সেই টেবিলের উপর এই তার মানে এই রিংটা, এই রিংটা, এই রিংটা, এই রিংটা, এই চারটে রিং টেবিলের উপর তৈরি করা হয়েছে। এইবার এর পরের লেয়ারটা, ধরো টেবিলের মাঝখানে একটা তাক আছে, সেই তাকের উপর এরকম আবার এরকম চারটে লেয়ার তৈরি করা হয়েছে। আর টেবিলের তলায় আবার এইরকম চারটে রিংয়ের এই লেয়ারটা রাখা আছে। তার মানে বুঝতে পারছো এই যে লেয়ারটা, এই যে লেয়ারটা আর এই যে লেয়ারটা, এটা তিনটে লেয়ার, তিনটে প্লেন, এবং তিনটে প্লেন তিনটে লেভেলে আছে। এটা কিন্তু এটা একটা টেবিল টপ হিসেবে ভাবো। এটা হচ্ছে মাঝের তাকটা, এটা হচ্ছে তলাটা, এবং এদের মধ্যে এই যে খানিকটা করে গ্যাপ আছে, এবং এই গ্যাপটা কিন্তু কনস্ট্যান্ট। কতটা গ্যাপ হবে, এখানে বেশি গ্যাপ, এখানে কম গ্যাপ, এরকম থাকে না, সমান সমান গ্যাপ থাকে। এবং যখন তুমি পেন্সিল দিয়ে লেখো তখন এই একটা করে লেয়ার, মানে ওই যে খাতায় দাগ পড়ছে না, তার মানে ওই একটা করে লেয়ার কি দুটো করে লেয়ার ওই গ্রাফাইটের মোটা দণ্ডটা থেকে খুলে বেরিয়ে তোমার খাতায় আটকে যাচ্ছে। তাই জন্যে খাতায় একটা কালো মার্ক দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে গ্রাফাইট খাতায় মার্ক করতে পারে। আর এইটা হচ্ছে ডায়মন্ডের শেপ। ডায়মন্ডের শেপ হচ্ছে টেট্রাগোনাল বলা হয়। টেট্রাগন বা টেট্রাগন কাকে বলে আমরা জানি কি জানি না। টেট্রাগন হচ্ছে চার সারফেস বিশিষ্ট একটা সলিড বডি। কীরকম না, ধরো চারটে ট্রায়াঙ্গেল যদি মনে মনে জুড়ে দেওয়া হয়, কীরকম শেপ নেবে সেটা, অর্থাৎ তুমি তার মানে তিন দিকে তিনটে ট্রায়াঙ্গেল আর তলায় একটা বেস ট্রায়াঙ্গেল। তার মানে এই যে ধরো এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি এই 1 2 3 4 5 এই পাঁচটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করছি। তাহলে মনে মনে এই দুটো পয়েন্টকে জুড়ে দাও, এই দুটো পয়েন্টকে জুড়ে দাও, এই দুটো পয়েন্টকে জুড়ে দাও, তাহলে একটা ট্রায়াঙ্গেল পেলে। আবার এইটা, 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 এই তিনটেকে জুড়ে দাও, এটা একটা ট্রায়াঙ্গেল পেলে। আবার তলার এই তিনটেকে জুড়ে দাও, এখানে একটা ট্রায়াঙ্গেল পেলে। আবার তেমনি এইটা, 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 এই তিনটেকে জুড়ে দাও, তাহলে আর একটা ট্রায়াঙ্গেল পেলে। তাহলে কটা ট্রায়াঙ্গেল হলো মোট? চারটে ট্রায়াঙ্গেল। চারটে ট্রায়াঙ্গেল দিয়ে যে সলিড বডিটা তৈরি হয় সেটা হচ্ছে টেট্রাগন। টেট্রা মানে হচ্ছে ফোর সারফেস, চারটে টেট্রাহেড্রন, টেট্রাগন ভুল বলছি, টেট্রাহেড্রন বলা হয়। টেট্রাহেড্রন তোমার মানে চারটে সারফেস ওলা যে তোমার এই আর কি সলিড জিওমেট্রিক শেপ, তাকে বলা হয় টেট্রাহেড্রন। এই টেট্রাহেড্রনের এই মাঝখানে আবার একটা কার্বন বসে আছে। আবার দেখো এই যে কার্বনটা, এটা আবার এই পাশের টেট্রাহেড্রনের সঙ্গে আবার জোড়া। এর মাথার যে কার্বনটা, এটা আবার এই টেট্রাহেড্রনের সঙ্গে জোড়া। অর্থাৎ আবার এই যে কার্বনটা, এটা আবার এই পাশের টেট্রাহেড্রনের সঙ্গে জোড়া। ফলে এই একটা আর একটার সঙ্গে এরমভাবে জুড়ে জুড়ে ইন্টারমিংলড হয়ে এই বন্ডগুলো খুব স্ট্রং বন্ড, ভাঙবার কোনো চান্সই নেই। সেই জন্য হীরের সঙ্গে কোনো জিনিস ঘষলে কোনো অ্যাটম ডিসপ্লেসড হয় না, এবং ডিসপ্লেসড হয় না বলেই, এবং এই যে পার্টিকুলার শেপটা দেখছো, কার্বন অ্যাটম যখন এইভাবে থাকে, কার্বনের অ্যাটমগুলো এইভাবে অ্যারেঞ্জ থাকে, তারা সবচেয়ে স্টেবল জিওমেট্রিক স্ট্রাকচার পায়। সেটা অঙ্ক কোষে প্রমাণ করা যায়, সেটা তোমাদের এখন দরকার নেই। শুধু জেনে রাখো এই রকম স্ট্রাকচার হয় বলে এদের মধ্যে অ্যাট্রাকশনটা এতটাই স্ট্রং যে কারোর সঙ্গে ঘষলে ক্ষয়ে যাওয়া মানে কি? ক্ষয়ে যাওয়া মানে আমি যখন একটা কোনো কিছুর সঙ্গে এটাকে ঘষছি, তখন হয়তো এই অ্যাটমটা খুলে বেরিয়ে চলে গেল, তাহলে বলবো এটা ক্ষয়ে গেল। তা কেউ খুলে বেরোয় না, এতটাই মানে ঠাসা আর কি। বেশ, হীরের ঘনত্ব গ্রাফাইটের চেয়ে বেশি, হ্যাঁ সে তো বটেই, হীরে ডেন্সার অনেক। তেলের খনি খোঁড়ার যন্ত্রের মুখটা পাথর কেটে নিচে নামে, সেখানে তাহলে আমরা হিরে ব্যবহার করব। কাটিং টুলের ক্ষেত্রে হিরে ব্যবহার করা হয়, লোহা কাটার ক্ষেত্রেও হিরের ব্লেড ব্যবহার করা হয়। হিরের মুখ দেওয়া থাকে তাইতে, যাতে লোহাটা তাড়াতাড়ি লোহাটাকে ঘষে আমরা ইচ্ছে মতো শেপ তৈরি করতে পারি। আর পিচ্ছিল কারক মানে হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে আমরা তাহলে গ্রাফাইট ব্যবহার করব। হিট কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, হিরে diamond is a good thermal conductor, rather the best thermal conductor, কিন্তু এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ করে না। it is a very bad conductor of electricity.
whereas graphite is a good thermal conductor as well as a good electrical conductor. এর মধ্যে দিয়ে কারেন্টও পাঠানো যায়, তাপও যায়, তবে এর তাপ কন্ডাক্টিভিটি মানে হিট কন্ডাক্টিভিটি থার্মাল কন্ডাক্টিভিটিটা কিন্তু হিটের থেকে কম। এই যে it is a good both are good thermal conductors। 25 ডিগ্রি সেলসিয়াসে হিটের তাপ পরিবাহিতা যে কোনো ধাতুর চেয়ে বেশি, ঠিক আছে, মানে সেই জন্যে কৃত্রিম হিরের সূক্ষ্ম পাতরূপ ইলেকট্রনিক সার্কিট তৈরি করা হয়। কেন? সার্কিটটা যখন তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, সার্কিটটা যখন গরম হয়ে যাবে, হিরে সেই হিটটাকে তাড়াতাড়ি পাস করে দিতে পারবে এবং এই সার্কিটটা পুড়ে যাবে না। কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী, ইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বাট হিরে কার্যত তড়িতের কুপরিবাহী, ইট ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ পরিবহন হয় না, করা যায় না। এইবার অক্সিজেনের মধ্যে দুটোকেই পোড়ালে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। মোটামুটি গ্রাফাইটকে 700 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের মধ্যে পোড়ালে আমরা এ পাই, কি পাই, কার্বন ডাইঅক্সাইড পাই। আর হিরের বেলায় হিরেকে মোটামুটি 800 থেকে 850 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেনের অ্যাটমসফিয়ারে যদি আমরা গরম করি তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাই। দুটোই তার মানে কেমিক্যাল স্ট্রাকচার একই, কারণ দুটোই কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। কিন্তু হিরে যেহেতু আরও বেশি ইনার্ট, আরও বেশি কম সক্রিয়, সেই জন্যে ওকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আরও বেশি টেম্পারেচারের প্রয়োজন হচ্ছে। আর এই হচ্ছে ফুলারিন। ফুলারিনের স্ট্রাকচারটা এইরকম, এর মধ্যে কার্বন মলিকুল এই যে উপস্থিত আছে, এই যে এক একটা হচ্ছে কার্বন মলিকুল। এই কার্বন মলিকুলটা যেমন তিনটে হাত দেখছো, মানে এখানে তিনটে হাত নেই, কোনো দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি আছে। কার্বনের যে চারটে ভ্যালেন্সি সেটা কিন্তু সবসময় কিন্তু মেনটেন্ড হবে। এইখানেও তাই, এই যে এখানে তুমি যে এই যে কার্বনের দুটো করে হাত দেখছো, আবার এই কার্বনের তিনটে হাত দেখছো, এটা কিন্তু ভেবে নিও না যে কার্বনের এখানে দুটো হাত মানে এই কার্বনের তার মানে দুটো ভ্যালেন্সি 2 আর এই কার্বনের ভ্যালেন্সি 3, তা নয়। কোথাও হয়তো ডাবল বন্ড হয়ে আছে, কোথাও হয়তো সিঙ্গেল বন্ড হয়ে আছে, কোথাও মানে এই যে চারটে ভ্যালেন্সি কার্বনে, সেই কনসেপ্টটা কিন্তু মানে এই ক্ষেত্রেও ব্যবহার সব ক্ষেত্রেই কিন্তু মেনে চলা হয়। দেখো এই কার্বনটার হিসেবে ভাবি, এর কিন্তু চারটে ভ্যালেন্সি, এই কার্বনটার হিসেবে ভাবি, এরও কিন্তু চারটে ভ্যালেন্সি, এই কার্বনটার হিসেবে ভাবি, এরও চারটে ভ্যালেন্সি, এই কার্বনটার হিসেবে ভাবি, এরও চারটে ভ্যালেন্সি। তা যাই হোক, ফুলারিনের মলিকুল, একটা গোটা মলিকুলের মধ্যে 60খানা অ্যাটম থাকে কার্বনের, কোনোটায় 70টা থাকে। মোটামুটি ফুটবলের যেরকম ওই ব্লকগুলো থাকে, কিছু পেন্টাগন থাকে, কিছু হেক্সাগন থাকে, যেমন এটা হচ্ছে হেক্সাগন। ফুটবলের মধ্যে দেখবে কিছু পেন্টাগন কিছু হেক্সাগন মিলে ফুটবল তৈরি হয়। এই ফুলারিন মলিকুল এইভাবে তৈরি হয়। এবং তোমার এই যে চিকিৎসা বিজ্ঞানে ফুলারিনদের অনেক ব্যবহার থাকতে পারে বলে এখন ফুলারিন নিয়ে গবেষণা চলছে, যেটা একটু আগেই বললাম। ফুলারিন নিয়ে সবটাই এখন এই তো সবে আবিষ্কার হয়েছে, এই নিয়ে এখন এটা রিসার্চ লেভেলেই আছে, এখনো কিছু বিশেষ ব্যবহার করা যায়নি একে। আচ্ছা, আজকে আমরা এই অবধি থাক আমাদের। আমরা নেক্সট ক্লাসে অনিয়তাকার প্রভেদ অর্থাৎ অ্যামরফাস যে আমাদের অ্যালোট্রপসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের অংশ থেকে কারো কিছু প্রশ্ন থাকলে করে ফেলো। আছে? স্যার আমার নেই। বেশ, স্যার আমার নেই।